নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানি হয়েছে এবং সেই শুনানির এক ছটাকও কারোর কাছে বাইরে কোনো খবর নেই। এবং আপনাদের বলতে পারি এই যারা আইনজীবীরা ছিলেন তাদের মধ্যে আমার নিজের পরিচিত বেশ কয়েকজন আইনজীবী ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন কি আলোচনা হয়েছে, কি আজকে বিচার হয়েছে সেটা বলা বারণ। শুধুমাত্র আদালত সূত্রে, এই আইনজীবীদের সূত্রে নয়, আদালত সূত্রে আমরা খবর পেয়েছি যে আগামীকাল 1:10 দুপুরবেলায় আবার এই মামলার শুনানি আছে। তখনই ইঙ্গিতটা আমাদের কাছে স্পষ্ট ছিল যে বড় কিছু হতে চলেছে, অতি বড় স্টেপ, অতি কঠিন স্টেপ, অতি কড়া স্টেপ জাস্টিস সিনহা পথ দেখিয়ে দিয়েছেন। ফলে ভাগ ভাইপো, ভাগ ভাগ, কোথায় ভাগতে পারিস। অনেক 5 পয়সার ফুটানি হয়েছিল। এইবার খেলা শুরু হয়েছে। কি খেলা শুরু হয়েছে আমরা দেখলাম। সন্ধে গড়াতে না গড়াতেই এসএসকেএম হাসপাতাল, যে এসএসকেএম হাসপাতালকে বিচারপতি বিবেক চৌধুরী, মাননীয় বিচারপতি বলেছিলেন যে এই প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল, যত কটা তোলামূল আছে, যত কটা তোলাবাজ আছে, যতবার অ্যারেস্ট হওয়ার জায়গায় এসছে বা অ্যারেস্ট হয়েছে, এই এসএসকেএম তাদের নিরাপদ আশ্রয় দিয়েছে। তাদেরকে একটার পর একটা ফলস মেডিকেল রিপোর্ট বানিয়ে তাদেরকে সেখানে রেখে দিয়েছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আঙুল চুষেছেন নাকি তার নির্দেশেই হয়েছে, সেটা কি তদন্তের আওতায় আসবে পরের প্রশ্ন। কিন্তু 4 মাস ধরে মটকা মেরে পড়ে থাকা কালীঘাটের কাকু এসএসকেএম হাসপাতালে এবার তার ঘাড় ধরে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন সেপ্টেম্বরের এক সকালে অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছিল এসএসকেএম হাসপাতালে। কেননা কালীঘাটের কাকুকে তার ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে, তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে হবে, 1.5 মিনিটের একটা ছোট্ট পরীক্ষা। কিন্তু সেটাই এই সামগ্রিক তদন্ত প্রক্রিয়াটার প্রাণ ভোমরা। ওই ভণ্ড ভাইপো আর তার পাজি পিসির হাজতবাস, কেষ্টর পাশে গিয়ে তিহারের মাটিতে গড়াগড়ি খাওয়া, এই ভয়েস স্যাম্পল টেস্টিংটার মধ্যেই আটকে আছে। সেটা বুঝেছিল এই পাজি পিসি আর ভণ্ড ভাইপো। তাই যত রকমের ভণ্ডামি হয়, যত রকমের বদমাইশি হয়, যত রকমের ছল চাতুরি করা যায় সমস্তটা প্রয়োগ করে নিয়েছে। কিন্তু জাস্টিসের মা দুর্গা, যিনি মা দুর্গা অমৃতা সিনহা জাস্টিস মাননীয় বিচারপতি, আজকে সমস্ত খেলা শেষ করতে চলেছেন। আমরা পরপর সন্ধ্যে থেকে যে ক্রোনোলজিটা পেলাম, বললাম প্রথমেই আমরা এই শুনানির পর যত রকমের সোর্স আছে আমরা চেষ্টা করেছি ভেতরে কি হয়েছে তার সামান্যতম খবর পাওয়ার জন্য। একটাই উত্তর পাওয়া গেছে, বলা বারণ। কিন্তু আমরা মোটামুটি দেখলাম 7:45 নাগাদ হঠাৎ করে ইএসআইয়ের একটা অ্যাম্বুলেন্স চলে এলো এসএসকেএমের। সেখানে অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভার বসে রয়েছেন, মাঝখানে একজন বসে রয়েছেন এবং সাইডে একজন ডাক্তার বসে রয়েছেন। এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে খবর পেলাম যে তিনি এসেই ইডিকে ফোন করেছেন এবং তার ফোনে যেটা দেখা যাচ্ছে যে নামটা সেভ করা আছে সেটা হচ্ছে মিথিলেশ মিশ্রা ইডি, অর্থাৎ ইডির যিনি আইও, যে আইওকে একসময় এই জাস্টিস অমৃতা সিনহা সরিয়ে দিয়েছিলেন। তারপর তার সঙ্গে একটা রুদ্ধদ্বার শুনানি করেন এবং সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তারপর তাকে আবার তিনি এই মামলায় তো ফেরত আনেনি এবং বাংলার যে কোনো মামলায় তিনি করতে পারেন। সেই মিথিলেশ কুমার মিশ্রকে ফোন করেন ওই ডাক্তারবাবু এবং তারপরেই যেটা দেখলাম একদম চমকে দেওয়ার মতো ঘটনা, ডেপুটি কমান্ড্যান্ট সিআরপিএফের তিনি কিন্তু বিশাল একটি ফোর্স নিয়ে, বিশাল একটি বাহিনী নিয়ে এসএসকেএমে পৌঁছে যান এবং যে মুহূর্তে তিনি সেখানে পৌঁছে যান আমরা সাথে সাথে দেখলাম সেই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে কার্ডিওলজি বিভাগের সামনে এসে দাঁড়ালো। এমন একটা জায়গায় বেরোলো যে র্যাম্প দিয়ে কোনো পেশেন্টকে বার করে আনলে সরাসরি সেই অ্যাম্বুলেন্সে পৌঁছে দেওয়া যায়। যখনই মিথিলেশ কুমার মিশ্রর কাছে ফোন গেছে, সিআরপিএফের এত বড় বাহিনী গেছে এবং ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স পৌঁছেছে, তখনই কিন্তু একটা মনের মধ্যে কোথাও আশা জাগছিল, এটা কি ওই সুজয় কৃষ্ণ ভদ্র, ওই কালীঘাটের কাকু যার কণ্ঠস্বরের মধ্যে লুকিয়ে রয়েছে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর প্রাণভোমরা, তাকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে? আমরা শিওর ছিলাম না। এরপরই যথারীতি ইডি সূত্রের খবর জোগাড়ের আমরা চেষ্টা করি এবং সেখানে মারাত্মক খবর আসে।
মারাত্মক খবরটি হচ্ছে, আজকে আপনারা জানেন যে ইডির জয়েন্ট ডিরেক্টর তাকে কিন্তু এই ভার্চুয়াল শুনানিতে থাকতে বলেছিলেন। যে শুনানি হয়েছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে, সেখানে ভার্চুয়ালি তাকেও থাকতে বলেছিলেন। এবং এই যারা কণ্ঠস্বর পরীক্ষা করবে, সেই যে মেডিকেল টিমটা আছে ইএসআই হসপিটালের, তার যিনি লিড করছেন যে ডাক্তারবাবু, তাকেও কিন্তু ভার্চুয়ালি থাকতে বলেছিলেন জাস্টিস অমৃতা সিনহা। এবং 3:30টার সময় শুনানি শুরু হয়েছিল, 4:58 অর্থাৎ প্রায় 5টা অবধি, 1.5 ঘন্টা অবধি কিন্তু সেই শুনানি চলে। 4:58তে নিজের চেয়ার ছাড়েন জাস্টিস অমৃতা সিনহা। এবং তারপরেই আমরা দেখি যে ইডির আধিকারিকরা তারা নাকি একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক তারা শুরু করেন। জয়েন্ট ডিরেক্টর তিনি তো ছিলেনই সেই বৈঠকে, তার পাশাপাশি এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে যেসব অফিসাররা করছেন, তাদের যারা লিড করছেন সেই পর্যায়ের অফিসাররা বসেন এবং একটা দীর্ঘক্ষণ বৈঠক হয়। প্রায় সেই বৈঠক 5:30 নাগাদ শুরু হয়েছিল এবং বৈঠক চলেছে প্রায় 7:10-15 অবধি। সেই বৈঠকের পরই কার্যত সিদ্ধান্ত হয়ে যায় যে এবার কিন্তু কালীঘাটের কাকুকে তুলে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা জানেন যে এর আগে সেপ্টেম্বর মাসে কিন্তু যখন ট্রাই করেছিল ইডি, শুক্রবারের সকাল তারা পৌঁছে গিয়েছিল, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে গিয়েছিল, দীর্ঘক্ষণ তারা কথা বলেছে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু ওই ভণ্ড ভাইপো আর পাজি পিসিকে বাঁচাতে এসএসকেএম আপ্রাণ চেষ্টা করে গেছে। আগেই বলেছি যে যদি দুর্নীতির, অন্যায়ের, মিথ্যে কথার কোনো গিনেস বুক থাকে, সেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, সেই স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত এসএসকেএম হাসপাতালের এতটাই ছলচাতুরি তারা করেছে। এবং সেখানে কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে যেতে দেওয়া হয়নি। 4 মাস ধরে চিকিৎসার নামে তাকে ফেলে রাখা হয়েছে। কোনো শারীরিক অসুবিধা নেই, শুধুমাত্র মানসিক চাপ আছে। আসলে মানসিক চাপ তো থাকবেই। সাহেবের নামটা যে এবার ফাঁস হয়ে যাচ্ছে, তার ওই কণ্ঠস্বরের মাধ্যমেই তার সাহেবকেও এবার বাড়িতে ঢুকে হির হির করে টেনে নিয়ে যাবে ইডি, সেই জায়গাটা যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যারা সেটিং তত্ত্বের বিশ্বাসী, যারা সেটিং তত্ত্বের প্রবক্তা, তাদের থিওরি আজ গঙ্গায় ভেসে যাচ্ছে, বঙ্গোপসাগরে উড়ে পড়ে যাচ্ছে। তাই মানসিক চাপ হচ্ছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের ওরফে কালীঘাটের কাকুর। আর এই জায়গা থেকে এই বাংলায় শিশুরা মারা যাচ্ছে, আর তাদের আইসিইউ বেড দখল করে বসে থাকছে এই ভণ্ড পাজি নচ্ছার কালীঘাটের কাকু। এবার তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেটুকুনি দেখা যাচ্ছে যে ওই ডাক্তারবাবু এসে পৌঁছে মিথিলেশ কুমার মিশ্রকে ফোন করেন, তারপরেই কিন্তু ওই সিআরপিএফ ডেপুটি কমান্ড্যান্ট বিশাল বাহিনী নিয়ে চলে আসেন এবং সেই অ্যাম্বুলেন্স গিয়ে দাঁড়িয়ে আছে আপাতত, যেটুকুনি শেষ খবর পাচ্ছি, যে একদম কার্ডিওলজি বিভাগের সামনে। এবার গতবারের মতো কালীঘাটের কাকুর কি বুকে ব্যথা হঠাৎ করে বেড়ে উঠবে? কেননা শুক্রবার সকালে গিয়েছিল আর বৃহস্পতিবার রাতেই এসএসকেএম কর্তৃপক্ষ তাকে ওই শিশুদের আইসিইউ বেডে পৌঁছে দিয়েছিল। এবারেও কি সেই খেলা চলবে? চেষ্টা করে লাভ হবে? কেননা আমরা শুনেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, সেখানে তিনি একজনের কথা বলেছেন যিনি ওই এসএসকেএমের চিকিৎসার নামে গিয়ে সুপারের ঘরে বসে ভার্চুয়াল মিটিং করেছেন, ভিডিও কল করেছেন এই সুজয় কৃষ্ণ ভদ্র এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। বাঁচাতে পারবেন শেষ চেষ্টা করে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার তার কিছুক্ষণ বাদেই মিথিলেশ কুমার মিশ্র কিন্তু পৌঁছে যান। যে মুহূর্তে পৌঁছে যান তিনি সরাসরি কিন্তু এসএসকেএমের ভেতরে ঢোকেন, তার সঙ্গে ঢোকেন সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট, এবং সেখানে যে সংবাদ মাধ্যম আছে সেটা সরিয়ে কার্যত সামনেটা পুরোপুরি খালি করে দেওয়া হয়, যাতে কোনো পেশেন্ট এলে সরাসরি সেখানে পৌঁছে যেতে পারে। এবং আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা দেখা যাচ্ছে যে এইটাকে পুরো করিডর করে দিয়েছে সিআরপিএফ। অর্থাৎ এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন এসএসকেএম থেকে বার করে এই ইএসআই হাসপাতাল অবধি নিয়ে যাওয়া হবে, রাস্তায় কোথাও কি অ্যাটাকের একটাও ভয় থাকছে? সেই জায়গাটা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। এবং আরেকটা কথা মানে খুব জোর করে জল্পনা উঠে আসছে যে এই নির্দেশটা কি জাস্টিস অমৃতা সিনহাই দিয়েছেন, যে কারণে তিনি আগামীকাল দুপুরবেলায় 1:10 শুনানি চেয়েছেন। এবং যেহেতু আগে এরকম প্রক্রিয়াটা দেখা গেছে যে এই ভণ্ড পাজি নচ্ছারটাকে তুলতে গেলে ওই ভণ্ড ভাইপো আর পাজি পিসির যারা অঙ্গুলি হেলনে চলেন, তাদের বাঁচাবার যারা চেষ্টা করছেন, তারা নাটক শুরু করবেন। এইখানে বলা আছে কেউ কোনো কথা বাইরে বলবে না, কিন্তু খবর যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে লিক হয়ে যেতে পারে। তাই আর কোনো রিস্ক নয়, আর কোনো ঝুঁকি নয়, কাল সকাল অবধি অপেক্ষা নয়, একদম সরাসরি সন্ধেবেলায় পৌঁছে গেল ইডির টিম, সিআরপিএফের টিম এবং সেখানে ইএসআই ডাক্তারদের টিম। আজকে রাতেই কি তুলে নিয়ে যাওয়া হবে কালীঘাটের কাকুকে এবং তারপর তার ভয়েস স্যাম্পল টেস্টিং হয়ে যাবে?
আর সেটা যদি হয়, দিল্লি কিন্তু আর দূর নয়। তাই আজকে বলা যেতেই পারে আজকে রুদ্ধোদ্ধার যে শুনানি হয়েছে তার আউটকাম ভয়ঙ্কর খেলা হচ্ছে। গোটা বাংলা খুশি, গোটা বাংলা এটাই দেখতে চাইছে। এবং তার থেকেও বড় কথা, যে স্টেপটার দিকে গোটা বাংলা তাকিয়ে বসে আছে, ওই ভণ্ড ভাইপোটাকে তার ঘরে ঢুকে হির হির করে টানতে টানতে নিয়ে যাবে। বিদেশে চা খেতে যাওয়ার মতো করে রোজ দুবেলা যাওয়া হচ্ছে। এত টাকা কোথা থেকে আসছে? সমস্ত কিছু এবার কিন্তু সেদিকেই যাচ্ছে। শুধু আজকে যারা ওই সেটিং থিওরিতে বিশ্বাসী, যারা সেটিং থিওরি দিয়ে এতদিন কদর্যভাবে আক্রমণ করে গেছেন, তাদের মুখগুলো আজকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তবে খেলা যে সঠিক পথেই যাচ্ছে এবং জাস্টিস অমৃতা সিনহা, যাকে জাস্টিসের মা দুর্গা বলি আমরা, তিনি যে এই বাংলার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সঠিক পদক্ষেপ দেখাবেন এবং আইনি পথে থেকেই যত বড় প্রভাবশালী, যত বড় দুর্বৃত্তই হোক না কেন, তাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বেন, সেই ইঙ্গিত কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। অনেক চেষ্টা করেও কালীঘাটের কাকুকে কিন্তু আর এসএসকেএমের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রাখা গেল না, আইসিইউ বেডে লুকিয়ে রাখা গেল না। এখন অবধি তাকে বার করা যায়নি, কিন্তু যেভাবে প্রস্তুতি চলছে কোনো সময় দেওয়া হয়নি, গিয়ে আজকে রাতেই তোলা হবে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। দরকার হলে সারা রাত আমরা জাগবো, সারা রাত বাংলা জেগে থাকবে, কারণ এই একটা খবরের দিকে কিন্তু বাংলা তাকিয়ে আছে। বাংলাও খুব ভালো করে বুঝে গেছে যে ভণ্ড ভাইপোকে ধরতে হলে, ওই পাজি পিসির সব পাজলামি বন্ধ করতে হলে কালীঘাটের কাকুকে তুলতে হবে। আর এসএসকেএম আদালত অনেক কিছু প্রসেস দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে 5 তারিখ আগামী পরশু এই সংক্রান্ত সমস্ত মেডিকেল রিপোর্ট এক বিশেষ বিচারপতির বেঞ্চে জমা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুতে আজকে জল ঢেলে দিয়ে ইডি কর্তৃপক্ষ পৌঁছে গেছে, সিআরপিএফ কর্তৃপক্ষ পৌঁছে গেছে, করিডর তৈরি করা হয়ে গেছে এবং কাকুকে, কালীঘাটের কাকুকে ইএসআই হসপিটালে নিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা রেডি হয়ে গেছে। শেষ পর্যন্ত এক্সিকিউট করতে পারেন, তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হবে নাকি পাজি পিসি ভণ্ড ভাইপো তাদের শেষ প্রচেষ্টার খেলাটা দেখাবে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? শেষ পর্যন্ত জয়টা কোন পক্ষে আসবে? ন্যায়ের পক্ষে নাকি ওই দুর্নীতিবাজদের পক্ষে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।